আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার মেইল, পেজ এবং ইউটিউবের অ্যাড্রেস দেওয়া আছে। তোমাদের যে কোনো প্রয়োজনে এখানে নক করতে পারো। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর অধ্যায় 14তম অধ্যায়ের বিষয়বস্তু চুন নিয়ে আজকে আলোচনা করব। চুন আমাদের সিভিল কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদিও এর ব্যবহার আগের মতো না, তবে এর বিকল্প ব্যবহার প্রচুর আছে এখন। এরপরেও চুন আমাদের নির্মাণ শিল্পের সাথে ব্যাপকভাবে ব্যবহার হয়, যে কারণে আজকে এই চুন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চুন আমরা যে ব্যবহার করি, এই চুন ব্যবহারে ফলে আমরা অনেক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব, আমাদের শিখন ফলটা দেখি। আজকের এই অধ্যায় শেষে আমরা চুন কি তা বলতে পারবে, চুনের শ্রেণীবিভাগ বলতে পারবে, চুনের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, চুন তৈরিকরণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, চুনের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে, চুনের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তাহলে বন্ধুরা, প্রথমেই চলে যাই, দেখি চুন কি। চুন চুন একটি ক্যালসিয়ামযুক্ত অজৈব খনিজ, যা মূলত অক্সাইড এবং হাইড্রোক্সাইড, অর্থাৎ সাধারণত ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা গঠিত। তাহলে কি, চুন একটি অজৈব খনিজ উপাদান, যা মূলত ক্যালসিয়াম অক্সাইড দ্বারা বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা গঠিত। এছাড়াও সামুদ্রিক প্রাণীর খোলস ও জীবজন্তুর হাড় ইত্যাদিতে চুন পাওয়া যায়। চুনাপাথর হতেও মূলত চুন তৈরি করা হয়ে থাকে। রাসায়নিক দিক হতে চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। প্রাচীনকাল হতে এটি জোরক সামগ্রী হিসেবে ব্যবহার হয়। তোমরা যদি প্রাচীন সভ্যতা দেখো, প্রাচীনকালে যত ভবন আছে সব ভবনই এই চুন ম্যাটেরিয়ালসের একটি ব্যবহার ছিল। চুনের ব্যাপক ব্যবহার প্রাচীন সভ্যতাকে অনেক দূর আধুনিক সভ্যতায় রূপান্তর করে। চলো বন্ধুরা, এই পর্যায়ে দেখি আরো কিছু দেখি, যে চুনের মধ্যে আমরা যখন ব্যবহার করতে যাই, কিছু টেকনিক্যাল টার্ম বা পরিভাষা আমরা ব্যবহার করি। এই ভাষাগুলি কি আসলে? প্রথমে আমি আসি ভস্মীকরণ। ভস্মীকরণটা কি? চুনা পাথরকে বাতাসের উপস্থিতিতে লোহিত বর্ণ ধারণ করা পর্যন্ত, আমরা কি লোহিত বর্ণ ধারণ করা পর্যন্ত 1500 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পুরাতে হয়। এই যে পুরানোকে ভস্মীকরণ বলা হয়। তাহলে কি, আমি লোহিত বর্ণ ধারণ করার জন্য পূর্ব এই পুরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলবো ভস্মীকরণ। তারপরে বিদায়ী চুন। চুনা পাথরকে ভস্মীকরণ করার পর ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, এগুলোকে বিদায়ী চুন বলা হয়। চলো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি পানি যোজন। বিদায়ী চুনে অল্প পরিমাণ পানি সংযোগ করলে এগুলো গুঁড়া পাউডারে পরিণত হয়, একে পানি যোজন বলে বা হাইড্রেশন বলে। তার মানে কি, আমরা যখন চুনের যে চুনা পাথর, এই পাথরের মধ্যে অল্প একটু পানি দিব, এ কি হয়, পাউডারে পরিণত হয়ে যায়। এই প্রক্রিয়াটা কি বলা হয়, হাইড্রেশন বা পানি যোজন। এরপরে কলিকরণ। কলিকরণটা কি, অক্সিনেশন, এই হাইড্রেশন, এই ক্যালসিনেশন করা। ক্যালসিনেশনটা কি আসলে, বিদায়ী চুনে পানি যোজন অপেক্ষা বেশি পরিমাণ পানি দিলে, দেখো যখন একটা দেয়, এখানে একটা শব্দ হয়, কি ধরনের, হিসি শব্দ, তাপ উৎপন্ন করে এবং আয়তন বৃদ্ধি করে পেয়ে নমনীয় পেস্টে পরিণত হয়।
তার মানে কি আমি যখন পানির পরিমাণটা বেশি দিব তখন কি হবে, তার পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে এবং নমনীয় পেস্টে পরিণত হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলে কলিকরণ বা ক্যালসিনেশন। চলো বন্ধুরা, এই যে চারটা এই পরিভাষা দেখলাম, এই ভাষাগুলি কিন্তু আমাদের পরীক্ষায় আসে, যে কলিকরণ কি, পানি যোজন কি, বাষ্পীকরণ কি, এই বিষয়গুলি তোমরা অবশ্যই মনে রাখবা। চলো বন্ধুরা, এবার দেখি চুনের শ্রেণী বিভাগ। চুন মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটি কি স্থূল ধনী বা বিশুদ্ধ চুন, যেটাকে আমরা ফ্যাট, রিচ অর পিওর লাইম বলি। আরেকটা কি হাইড্রোলিক লাইম বা উদক চুন। এই যে দুই প্রকার লাইম, এই লাইমগুলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন ফ্যাট লাইম, ফ্যাট চুন সাদা রঙের, এতে উচ্চ ক্যালসিয়াম অক্সাইড রয়েছে। এই চুনটি কেবল কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সেটিং করে শক্ত হয়ে উঠতে পারে। একে উচ্চ ক্যালসিয়াম চুন, খাঁটি চুন, সমৃদ্ধ চুন বা সাদা চুনও বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলি বিষয় আছে। দেখো, ক্যালসিয়াম চুন, খাঁটি চুন, সমৃদ্ধ চুন বা সাদা চুন, এগুলি অনেক সময় বলতে পারে যে সাদা চুন কি, বা সমৃদ্ধ চুন কি, বা খাঁটি চুন কি। তার মানে সবগুলি চুনই কি ফ্যাট লাইম। এর মধ্যে কি থাকে, উচ্চ ক্যালসিয়াম অক্সাইড থাকে, এবং এই চুনটি কেবল কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে সেটিং হয়। দেখো, আমরা যখন লেইং করি, আমরা অনেক সময় কি করি, শক্ত হওয়ার জন্য সিমেন্টে পানি দেই, বাট এখানে কি হয়, নিজেই কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং তার থেকে সেটিং হয় বা শক্ত হয়। তাহলে সিমেন্ট এবং চুনের একটু ব্যতিক্রমী ব্যবহার আছে। ওখানে যেমন আমাদের কিউরিং করতে হয়, এখানে আর কিউরিং লাগে না, সে কার্বন ডাই অক্সাইডের প্রভাবেই শক্ত হয়। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি এই চুনটা প্রায়শই চর্বিযুক্ত চুন হিসেবে পরিচিত, যেহেতু এটি দ্রুত পরিবর্তন হয়। এটিতে খুব ধীরে ধীরে শক্ত হয়। এটি উচ্চ তাপমাত্রার প্লাস্টিকের ন্যায় দ্রবণে পরিণত হয়। দেখো বন্ধুরা, ডান দিকে একটা চিত্র আছে, এটা কি একটা পেস্ট, আস্তে আস্তে এটা কি শক্ত হয়ে যাবে, আস্তে আস্তে হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সমস্তটাই হয় কি ফ্যাট লাইমের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু দেখি হাইড্রোলিক লাইম বা উদক চুন। হাইড্রোলিক চুন হলো সেই চুন যাতে খুব কম পরিমাণে সিলিকা, অ্যালুমিনা এবং আয়রন অক্সাইড থাকে, যা যৌথভাবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে রাসায়নিক গঠনে থাকে। এটি পানির চুন হিসেবেও পরিচিত, কারণ এটি জলের নিচে স্থাপন করতে পারে এবং কার্বন ডাই অক্সাইডের অভাবে শক্ত হতে পারে। দেখো বন্ধুরা, একটু আগে যেটা দেখলাম বিশুদ্ধ চুন বা ফ্যাট লাইম, সেটা কি হয়, কার্বন ডাই অক্সাইডের প্রভাবে শক্ত হয়, আর এটা কার্বন ডাই অক্সাইডের অভাবে শক্ত হয়। ওটা লাগতে প্রভাব, আর এটা অভাব, দুইটা কিন্তু দুইটা শব্দ। মানে উদক চুনে শক্ত হতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় নাই, কারণ সে কি হয়, জলের নিচেও শক্ত হতে পারে। আর ফ্যাট লাইমে অবশ্যই কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। তাহলে বন্ধুরা, বিষয়টি তোমরা অবশ্যই ভালো করে দেখবা এবং বারবার বোঝার চেষ্টা করবা, যেটা কি এই চুনটা হলো চুন খুবই কম পরিমাণ সিলিকা, অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড থাকে, যা যৌথভাবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে রাসায়নিক গঠনে থাকে। যেহেতু এতে ক্যালসিয়াম অক্সাইড থাকে, এজন্য আর কি কার্বন ডাই অক্সাইড ওইরকম প্রয়োজন পড়ে না। যা হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু উদক চুনটা দেখি। দেখো, এরকম গুঁড়া চুন যেটা থাকে সেটাই আমরা উদক চুন হিসেবে নির্মাণ শিল্পে ব্যবহার করি। এই পর্যায়ে আমরা কিছু চুনের আরো কিছু শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগগুলি আমরা একটু দেখার চেষ্টা করব। এই শ্রেণী বিভাগগুলি কি, নির্মাণ শিল্পে আমরা যখন ব্যবহার করতে যাই, আরো 6 শ্রেণীতে ভাগ করা হয়। এই 6 শ্রেণীকে আমরা ক্লাস 1 এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস এফ, এই 6টা ভাগে ভাগ করি। এটা ক্লাস এ তে আছে হাইড্রোলিক লাইন, ক্লাস বি তে আছে সেমি হাইড্রোলিক লাইন, ক্লাস সি তে ফ্যাট লাইন, ক্লাস ডি ম্যাগনেসিয়াম বা ডলোমাইট চুন, ক্লাস ই
কঙ্কর চুন, এবং ক্লাস এফ সিলিসিয়াস ডলোমাইট চুন। এই যে 6 শ্রেণীর চুন, এই 6 শ্রেণীর চুন আমরা কোথায় ব্যবহার করি? নির্মাণ শিল্পে। তাহলে এর বিভিন্ন ব্যবহার কিন্তু আমরা নির্মাণ শিল্পে ব্যবহার করি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা সময় যে চুন ব্যবহার করতাম, সেই চুন আর এখনকার চুনের ব্যবহার অনেক তফাৎ হয়ে গেছে, অনেক সমৃদ্ধ হয়েছে। কারণ আগের মতো আর আমরা ব্যবহার করি না। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা ফলস সিলিং, যেমন জিপসাম বোর্ড এক্সেট্রা অনেক কাজে আমরা চুন ব্যবহার করি, নির্মাণ শিল্পে ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো ব্যাখ্যা করব। চলো এবার আমরা দেখি চুনের বৈশিষ্ট্য। চুনের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলি কি? যেমন এক, এগুলো অবশ্যই জ্বালানি ছাই মুক্ত হবে। কারণ কি, আমরা যখন ভস্মীভূত করি তখন কি চুল্লিতে হিট দেই, তাহলে এই যে হিটের প্রভাবে অনেক সময় চুনের সাথে ছাই থাকতে পারে। তাহলে কি অবশ্যই আমরা যখন নির্মাণ কাজে ব্যবহার করব, এই চুনটা কি ছাই মুক্ত থাকবে। পাশাপাশি এগুলোতে কম পুরা চুনাপাথর খণ্ড ও অন্যান্য অপদ্রব্য আমরা যেগুলি কি আমরা নির্মাণ শিল্পের ভাষায় বলি ফরেন ম্যাটেরিয়ালস, এই অপদ্রব্য যেমন সিলিকা, অ্যালুমিনা ইত্যাদি 5% অধিক থাকতে পারবে না। তাহলে বন্ধুরা, এই যে চুন, এই চুনের মধ্যে কি থাকবে? কম পুরা চুনা পাথর খণ্ড এবং অন্যান্য অপদ্রব্য এগুলি থাকতে পারবে না। থাকতে পারবে সেটা কত? 5%-এর বেশি না। তাহলে বিষয়টি ক্লিয়ার সবাই? এই পর্যায়ে আমরা দেখি 3, এগুলো শক্ত পিণ্ডাকারে থাকে। আমরা যখন চুন কিনি, বিশুদ্ধ চুন বা ফ্যাট লাইম, তখন এটা কিন্তু থাকে কি একবারে পাথরের মতো পিণ্ডাকারে থাকে। এগুলোকে সহজে পানি যোজিত করা যাবে, মানে একটু পানি দিলেই এর হাইড্রেশন বা ক্রিয়া করবে। 3, 5, এগুলো মৃদু পানিতে দ্রবণীয় হবে, অল্প পরিমাণ পানি দিলে ওটা গলে যাবে। ওইটা বললাম যে প্রথমে যদি আমি অল্প পরিমাণ পানি দেই তাহলে কি হবে? এই পাউডারে পরিণত হবে, ছিল পিণ্ড, পিণ্ড থেকে পাউডার। এবং আরো বেশি যদি পানি দেই সেক্ষেত্রে এটা হবে কি পেস্ট। তাহলে বন্ধুরা, এর চেয়ে যখন আরো বেশি পানি দিব তখন হবে কিন্তু এটা দ্রবণ। তাহলে বিভিন্ন দ্রবণ বিভিন্ন কাজে আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে বন্ধুরা, এই যে পানির ব্যবহার, আমরা পানিতে গিয়ে দ্রবণীয় থাকে। 6, এগুলো 64 নং চালনি দিয়ে অতিক্রম করবে, এটা সূক্ষ্ম বা মিহি না। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি চুন তৈরিকরণ প্রক্রিয়া। আমরা যখন চুন তৈরি করি তখন কিছু ধাপ আমাদের অবলম্বন করতে হয়। এই ধাপগুলো কি? আমরা 3টা ধাপে আমরা চুন তৈরি করি। 1, প্রাথমিক অবস্থায় তাপ দেয়া। আমরা যখন খনিজ থেকে চুনা পাথরটা পাই তাকে কি করি? আমরা প্রথমে তাপ দেই, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দেই। আমরা এটা ব্যাখ্যা করব। এরপরে কি করি? ভস্মীভূতকরণ করি, আরো হিট দেই, এবং পরবর্তীতে পানি যোজন বা ফলিকরণ বা স্ল্যাকিং অথবা হাইড্রেশন ক্রিয়া পরিচালনা করি। এই যে 3টি ধাপে আমরা চুন তৈরি করি, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা করে থাকি। কখনো ওই 3 নাম্বার কাজটা আগে করব না, প্রথম কাজটা প্রথমে করব, দ্বিতীয় কাজটা তারপরে তৃতীয় কাজ। তাহলে প্রথম কাজ কি? প্রাথমিক অবস্থায় তাপ দেয়া। 2, বাষ্পীকরণ করা। 3, পানি যোজন বা ফলিকরণ করা। এই যে 3টা ধাপ, এই ধাপ অনুযায়ী আমরা চুন তৈরির প্রক্রিয়া করি। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা দেখি চুন তৈরির প্রক্রিয়ার কিছু বর্ণনা। তাহলে প্রথম ধাপে কি আমরা কাজ করি? প্রাথমিক অবস্থায় তাপ দেয়া বা প্রি হিটিং, মানে পূর্বের আমরা তাপ দেই চুনা পাথরের জলীয় অংশে বিতরণের জন্য। কারণ আমাদের যে জলীয় পদার্থ থাকে সেখানে আমরা কি জলীয় অংশ থাকে, সেই অংশটাকে আমরা প্রথমে বিতরণ করব বা অপসারণ করব। এর জন্য প্রাথমিক অবস্থায় একটি আবদ্ধ পাত্রে প্রায় 600 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তাহলে বন্ধুরা, আমরা প্রকৃতিতে যে চুনা পাথরটা পাই সেই পাথরে কি থাকে? কিছু জলীয় বাষ্প থাকে। এগুলি অপসারণের জন্য কি করি? আমরা প্রাথমিক অবস্থায় একটা হিট দেই। এই যে হিট, এখানে কত ডিগ্রি তাপমাত্রায় করি? 600 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়
হিট দেই। এই হিটের প্রভাবে কি হয়, ওই জলীয় বাষ্পগুলি অপসারিত হয়। তাহলে প্রথম কাজটা কি, প্রি হিটিং বা প্রাথমিক অবস্থায় তাপ দেওয়া, এই কাজটা এখানে সম্পন্ন হয়। 2 নাম্বার, বাষ্পীকরণ বা ক্যালসিনেশন। চুনা পাথরকে বাষ্পীকরণের জন্য পাজা বা চুল্লিতে পোড়ানো হয়। আমরা কিন্তু পাজা বা চুল্লি কিন্তু আগেও আমরা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম মনে আছে বন্ধুরা? গুড, ইটের নির্মাণ শিল্পে। ইট যখন আমরা তৈরি করি তখন আমরা পাজা ইউজ করেছিলাম বা চুল্লু ইউজ করেছিলাম, সেখানেও কিন্তু আমাদের প্রায় কি ছিল, অবিরাম চুল্লি এবং সবিরাম চুল্লি ছিল। দেখো এখানেও কিন্তু আমরা ক্যালসিনেশনের এই প্রক্রিয়াতে প্রায় সকল দেশি অবিরাম বা সবিরাম চুল্লিতে এ পুরানোর কাজ সম্পন্ন করা হয়। তাহলে ক্যালসিনেশন প্রক্রিয়াটা হয় কোথায়? অবিরাম এবং সবিরাম চুল্লিতে। তাহলে আমরা এটা দেখেছিলাম কোথায়? ইটের চ্যাপ্টারে। তাহলে বন্ধুরা, এই যে অবিরাম চুল্লি এবং সবিরাম চুল্লি, এই দুই চুল্লিতে কি করি আমরা? চুনা পাথরকে বাষ্পীকরণ বা ক্যালসিনেশন কাজটা সম্পন্ন করি। কেননা চুল্লিতে পুরানোর খরচ অপেক্ষাকৃত কম। সাধারণত পুরানোর জন্য জ্বালানি হিসেবে কয়লা, কয়লার গুঁড়া বা জ্বালানি কাঠ ব্যবহার করা হয়। তবে জ্বালানি গ্যাসও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই জ্বালানি কাঠটাকে নিরুৎসাহিত করব। কারণ এখান থেকে দুইটা সমস্যা হয়। এক, আমার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। দুই, এখানে ছাইয়ের পরিমাণটা অনেক বেশি হবে, এটা পরিশোধন করা একটু কঠিন। তাহলে বন্ধুরা, আমরা এই বাষ্পীকরণ কাজে কি করি? বিভিন্ন কয়লা, কয়লার গুঁড়া ব্যবহার করি, পাশাপাশি জ্বালানি গ্যাসও ব্যবহার করা যায়। তাহলে বন্ধুরা, আমরা দুইটা প্রক্রিয়া শেষ করলাম, একটা কি প্রি হিটিং, একটা ক্যালসিনেশন। এই পর্যায়ে আমরা আসবো পানি যোজন বা ফলীকরণ বা হাইড্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করি। এই প্রক্রিয়াতে বাষ্পীকরণের চুনাপাথর কার্বন ডাই অক্সাইড হতে কার্বন ডাই অক্সাইড সি উবে গিয়ে ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয়। দেখো বন্ধুরা, আমাদের কি হয় বাষ্পীকরণে, ওই কার্বন ডাই অক্সাইড উবে গিয়ে, মানে এটা এটা থাকে না, পরবর্তী না থেকে কি হয়, ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইড পরিণত হলো, এটাই কিন্তু আমরা চুন। এগুলোতে পানি ছিটিয়ে চুনকে পাউডারে পরিণত করে যায়, অথবা পানিতে ভিজিয়ে পেস্টে পরিণত করা যায়। এটা কি, অল্প পরিমাণ যদি পানি দেই, সে কি হবে, পাউডারে গুঁড়া হবে বা পাউডার পাউডার মতো গুঁড়া হবে। আবার যদি একটু বেশি পানি দেই, সেক্ষেত্রে এটা পেস্টে পরিণত করা যায়। ফলীকরণের ফলে চুন পানি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এর রূপান্তর হয় এবং আয়তনে বেড়ে যায়। আমরা যখন এই পানিটা দিই, ক্যালসিনেশন করি, তখন কি হয়, এই আয়তনে বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আমরা এই প্রক্রিয়াগুলি তিনটা ধাপ শিখলাম। আমরা যখন চুনটাকে তৈরি করব, এই চুন তৈরির তিনটা ধাপ কি, একে একে আমরা যদি একটু আসি, তাহলে কি মনে আছে বন্ধুরা? প্রথমে কি, প্রি হিটিং, তারপরে বাষ্পীকরণ, এরপরে পানি যোজন বা ফলীকরণ। তিনটা প্রক্রিয়াতে আমরা চুন তৈরি করি। এই পর্যায়ে আমরা চলে যাই চুনের কিছু সুবিধা দেখি। চুনের সুবিধা ও অসুবিধা গুলো দেওয়া হলো। এক, সুবিধা: চুন পানিতে দ্রবণীয়, এর ফলে নির্মাণ পৃষ্ঠে লেপন করে দেওয়া যায়, বিধায় হোয়াইট ওয়াশ, কালার ওয়াশ ইত্যাদি কাজে চুনের ব্যবহার সহজ। অর্থাৎ আমরা যখন নির্মাণ শিল্পে ব্যবহার করি, আমরা এই চুনের পাউডারটাকে একটু পানিতে দিয়ে এটাকে একটা দ্রবণ তৈরি করি, এবং এই দ্রবণ আমরা যদি প্লাস্টার সারফেসে লেপন করি, তাহলে হবে কি, হোয়াইট ওয়াশ। যদিও এর ব্যবহার বর্তমানে অনেক কমে গেছে, তারপরেও আমরা এই হোয়াইট ওয়াশ এবং কালার ওয়াশ বলতে আমরা যখন কোনো কালারিং পিগমেন্ট এই হোয়াইট ওয়াশের সাথে ইউজ করব, তখন হবে কি, কালার ওয়াশ। তাহলে এই চুনের মাধ্যমে আমরা হোয়াইট ওয়াশ এবং কালার ওয়াশ করতে পারি, সহজেই করতে পারি। দুই, চুন সিমেন্টের তুলনায় দামে সস্তা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চুন লাইম মর্টার এবং
সিমেন্ট মোর্টার দুইটাই তৈরি করি, তাহলে চুন সিমেন্টে কি হয়, দামে সস্তা হয়, সিমেন্টের তুলনায় দামে কম, যার ফলে কি আমাদের মোর্টার তৈরিতে খরচ কম হয়, নির্মাণ খরচটা কম পড়ে। আরো কিছু সুবিধা আছে, যেমন সাধারণ নির্মাণে চুনের মশলা ও কংক্রিট ব্যবহার সাশ্রয়ী। দেখো এখানে সাধারণ নির্মাণ বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা এমন ধরনের অবকাঠামো তৈরি করব যেখানে গুরুত্বপূর্ণ একটু কম। আমরা যখন হাইরাইজ কোনো অবকাঠামো তৈরি করতে যাব সেখানে চুনের ব্যবহারটা করব না, বাট যখন লো হাইট কোনো বিল্ডিং বা সিম্পল কোনো বিল্ডিং করতে যাব সেই ক্ষেত্রে আমরা চুনের ব্যবহারটা করতে পারি। এখানে আমরা মশলা তৈরিতে করতে পারি এবং কংক্রিটেও ব্যবহার করতে পারি। চুন সিমেন্ট শিল্পে কাঁচ, সিমেন্ট শিল্পে কাঁচ তৈরি ইত্যাদি ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যায়। দেখো বন্ধুরা, আমরা চুনের কাঁচামাল হিসেবে, সিমেন্টের কাঁচামাল হিসেবে এবং কাঁচের কাঁচামাল হিসেবে আমরা কিন্তু চুন ব্যবহার করি। এটা খুব সহজে যেহেতু পাওয়া যায়, এই জন্য এটার একটা সুবিধা আছে। চুন জীবাণুকরণ, নাশকরণ এবং পরিবেশ বান্ধব বিধায় ইমারতের আন্ত এবং বহির্পৃষ্ঠে ব্যবহার করা যায়। এই যে এটা কি, চুনটা কি জীবাণুনাশক, এটা কিন্তু শুধু যে নির্মাণ শিল্পে ব্যবহার হয় তা না, অনেক ওষুধ শিল্পেও কিন্তু চুনের ব্যবহার আছে, অনেক মৎস্য শিল্পে চুনের ব্যবহার আছে পানি পরিশোধন করার জন্য, এবং পরিবেশ রক্ষার জন্য চুনের ব্যবহার আছে। আবার গাছ-গাছালিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা যায় বা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিন্তু চুন ব্যবহার করা হয়। চুনের ব্যবহার কিন্তু ব্যাপক। আবার আমরা আমাদের মা চাচিরা কি করে, চুন দিয়ে পান খায়। এই যে বিভিন্ন ব্যবহারের সুবিধাগুলি আছে, যেহেতু সস্তা সেহেতু আমরা খুব সহজেই এটা পেতে পারি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে কিছু অসুবিধা দেখি। চুনের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধা কি, চুনের বন্ধনী গুণ সিমেন্টের মতো শক্তিশালী নয়, অর্থাৎ বাইন্ডিং যে গুণটা, সেই গুণটা সিমেন্টের মতো এত শক্তিশালী নয় বিধায় ভারী ইমারত বা সুউচ্চ টাওয়ার ইত্যাদি নির্মাণে ব্যবহার করা যায় না। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে বলেছি এটা কি সাধারণ নির্মাণ শিল্পে ব্যবহার হয়, বাট ভারী বা সুউচ্চ ভবন নির্মাণে ব্যবহার করি না কেন, এটা সিমেন্টের মতো এত শক্তিশালী না। চুন ধাতুর উপস্থিতিতে ধাতব অক্সাইড সৃষ্টি করে, ধাতুর ক্ষয় সাধন করে বিধায় রেনফোর্স কংক্রিটে চুন ব্যবহার করা যায় না। এটা সবচেয়ে খারাপ একটা দিক। চুন কি করে, এই যে আমার লোহার করোশন বা মরিচা তৈরিতে সহায়তা করে, যার ফলে হয় কি লোহার সাথে এর একটা বন্ধন বা একটু বিরূপ প্রভাব বিস্তার করে, যার ফলে আমরা আরসিসি কাজে কখনো চুন ব্যবহার করতে পারি না। পাশাপাশি আরো কিছু অসুবিধা আছে। চুন জমাটবদ্ধ হতে অধিক সময় লাগে, তোমরা কিন্তু আগেও পড়েছে, আস্তে আস্তে জমাটবদ্ধ হয়, তাহলে অধিক সময় লাগে বিধায় জরুরি নির্মাণ কাজে চুন ব্যবহার করা যায় না। এর জমাট কি হয়, আস্তে আস্তে হয়, তাই সব জায়গায় ব্যবহার করা যায় না। চুনের মশলার বাঁধুনি ক্ষমতা সিমেন্টের তুলনায় কম, ইমারতের স্থায়িত্বতা প্রভাব ফেলে, যার ফলে কি হয়, ইমারতের স্থায়িত্বতা কমে যায় এবং এর ফলে আমরা সঠিকভাবে এর ব্যবহার করতে পারি না। এই পর্যায়ে আমরা দেখি চুনের কিছু ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চুন বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন আমরা একটু আগে পড়লাম নির্মাণ কাজে যখন ব্যবহার করতে যাই সেখানে কি, চুন কামের ক্ষেত্রে, হোয়াইট ওয়াশিং এর ক্ষেত্রে। 2, লাইম পানির ক্ষেত্রে, মানে আমরা অনেক ধরনের পানিটাকে বিশুদ্ধ করার জন্য লাইম ওয়াটার ইউজ করি, বা অনেক সময় বিভিন্ন আমরা ড্রিঙ্কস পান করি সেক্ষেত্রেও কিন্তু লাইম আমরা ব্যবহার করি। মশলা বা কংক্রিট তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু বলি নাই যে সিমেন্ট কংক্রিট, এখানে কিন্তু প্লেন কংক্রিট এবং সিমেন্টের যে মর্টার সেটা তৈরিতে আমরা চুনের ব্যবহার আছে। বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে, চলো বন্ধুরা আমরা একটু দেখি যে বিভিন্ন শিল্পে যে কাঁচামাল ব্যবহার হয় এর কোন কোন শিল্পে আমরা এই সিমেন্ট ব্যবহার করি। যেমন সিমেন্টের শিল্পে সিমেন্টের একটি উপাদান হিসেবে আমরা চুন ইউজ করি। কাঁচ শিল্পে কাঁচের একটা উপাদান হিসেবে আমরা চুন ইউজ করি। কস্টিক সোডা উৎপাদনে
কস্টিক সোডা আমরা বিভিন্ন ওই যে ড্রিঙ্কস খাই, সেখানে আমাদের কস্টিক সোডার প্রয়োজন হয়, সেখানে আমরা এই চুন ব্যবহার করি। ব্লিচিং পাউডার, পানি যদি নষ্ট হয়ে যায় সেই নষ্ট থেকে ভালো করার জন্য ব্লিচিং পাউডার বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করার জন্য আমরা ব্লিচিং পাউডার তৈরি করি। সোডা লাইম, যে আমাদের বিভিন্ন ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা সোডা লাইম তৈরি করতে পারি, এবং ওষুধ শিল্পে। দেখো একটা সময় আমরা শুধু চুন ইউজ করতাম নির্মাণ শিল্পে, এরপরে আস্তে আস্তে এর ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রে আসছে। এখন এই যে নির্মাণ শিল্পেও এর ব্যবহার ভিন্ন মাত্রায় এর ব্যবহার আসে। যেমন আমার ইন্টেরিয়র অনেক সামগ্রী চুনের ব্যবহার আছে। পাশাপাশি বিভিন্ন শিল্পে এবং ওষুধ শিল্পে এর ব্যবহার ব্যাপক। তাহলে বন্ধুরা, এই যে ব্যবহার, এই ব্যবহারগুলি আমরা আজকে কিন্তু আস্তে আস্তে অনেক নিত্য নতুন ব্যবহার আমরা শিখতে পাচ্ছি। এর বাইরেও আমরা চুনের আরো কিছু ব্যবহার পাই। সেগুলি কি? নির্মাণে যেমন চুনের প্রভাবশালী ব্যবহার, যেমন রাস্তা ঘাট, বাড়ির মাটির বাঁধ, এয়ারফিল্ড এবং বিল্ডিং এর ভিত্তিগুলোতে জন্য মাটির স্থিতিশীলতা আনা, অন্যান্য ধাতব উপাদান করতে চুন নির্দিষ্ট সংযোজকের সাথে একত্রী করা যেতে পারে, এবং চুন স্লারি আকারে মর্টার বা প্লাস্টারের একটি মূল উপাদানও হতে পারে, যা আমরা নির্মাণ শিল্পে অনেক ধরনের কাজে ব্যবহার করি। রাস্তাঘাটের কাজ করতে পারি, মাটির বাঁধে করতে পারি, এয়ারফিল্ডে করতে পারি, এবং ফাউন্ডেশনে আমরা একটা শক্ত সারফেস পাওয়ার জন্য ব্যবহার করতে পারি। এই যে ব্যবহারগুলি আছে, তাহলে এই ব্যবহারগুলি আমরা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে চুনের যে চ্যাপ্টারটা পড়লাম, এই চুনের চ্যাপ্টারে আমরা আজকে অনেকগুলি নতুন নতুন বিষয় জানতে পারলাম, যে কিভাবে আমরা চুন তৈরি করি, চুনটা কোথায় ব্যবহার করি, চুনের কিছু অসুবিধা আছে, সুবিধা আছে, এবং চুনের যে শ্রেণী বিভাগ। আশা করি বন্ধুরা এই বিষয়গুলি তোমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবা এবং বারবার এগুলি দেখবা। এই বিষয়গুলি থেকে যে আমরা চুনের বিকল্প ব্যবহার আরো অনেক করা যায় কিনা সেই ব্যাপারে আমরা চিন্তা করব ভবিষ্যতে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে অনেক পরিবেশ বান্ধব ইট বা হালকা ইট তৈরির ক্ষেত্রে আমরা চুনের ব্যবহার করি, যেমন অটো এরিয়েটেড ব্লক। এই অটো এরিয়েটেড AAC যে ব্লকগুলি, কংক্রিট ব্লকটা আছে, সেই ব্লকে আমরা চুনের ব্যবহার করতে পারি। তারপরে অনেক ধরনের ব্লকে আমরা চুন ব্যবহার করতে পারি, কংক্রিটের অনেক ব্লকে। এটা চুনের ব্যবহার কিন্তু নিত্য নতুন অনেকভাবে ব্যবহার হচ্ছে। যেমন আমরা অনেক বিল্ডিং এ এখন যেটা করতেছি, যে আমরা কি করি, যে লাইট ওয়েট ম্যাটেরিয়ালস, এই লাইট ওয়েট ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আমরা চুনের একটা বিশাল ব্যবহার। লাইট ওয়েট মানে হালকা ওজনের যে ম্যাটেরিয়ালস, আমরা ইটের বিকল্প হিসেবে এই লাইট ওয়েট ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করতে পারি। এখানে কিন্তু চুনের ভালো একটা ব্যবহার আছে। চলো বন্ধুরা, তাহলে আজকে এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম একটু মূল্যায়ন করি। তাহলে আমরা আজকে এই অধ্যায় শেষে যা যা শিখলাম বা যা পারবো তা কি? চুন কি তা বলতে পারবো, চুনের শ্রেণী বিভাগ বলতে পারবো, চুনের বৈশিষ্ট্যগুলো বলতে পারবো, চুন তৈরিকরণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবো, চুনের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবো, চুনের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। এই যে বিভিন্ন বিষয়গুলি, এগুলি নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, এবং এই ম্যাটেরিয়ালসের বিকল্প ব্যবহার কিভাবে করা যায় এই ব্যাপারেও আমরা চিন্তা করতে পারি। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। এই বাড়ির কাজ তিনটি। এক, চুনের বৈশিষ্ট্যগুলি লিখো, চুনের সুবিধা অসুবিধা বর্ণনা করো, এবং চুনের ব্যবহার উল্লেখ করো। এই বিষয়টি অবশ্যই তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে লিখবা। তোমার যখন ক্লাস শুরু হবে, তোমার শ্রেণী শিক্ষকের কাছে এই কথাটি জমা দিবা। এই বিষয়ে তোমার ধারাবাহিক মূল্যায়নের একটি মার্ক আছে। আর এই ক্লাসটি বারবার যদি তুমি করতে যাও, স্কিল পোর্টালে গিয়ে ভিজিট করো, সেখানে এই ভিডিওগুলি সংরক্ষণ করা আছে, তোমরা বারবার এগুলি দেখতে পারো। যতবার ইচ্ছা ততবার দেখো, এবং এখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করো। তাহলে বন্ধু, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।